শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, মাঠে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণা বাড়ছে একে অপরের বাদানুবাদ এবং পক্ষে বিপক্ষে নানা যুক্তি পাল্টা যুক্তি। সরগরম হচ্ছে ভোটের মাঠ। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়তই তুলে ধরছি, নানা তথ্য করছি আলোচনা। কিন্তু নির্বাচনের এই আলোচনার পাশাপাশি নির্বাচন পরবর্তী সরকার কি কি নীতি নিয়ে আগাবে এবং কোন কোন ক্ষেত্রে নীতিগুলো কেমন হবে সেগুলো আলোচনার দাবি রাখে। সেই তাগিদ থেকেই আজকের আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নির্বাচন পরবর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মোস্তাক হোসেন খান, সদস্য জাতীয় বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা কমিটি, এবং আমাদের সাথে রয়েছেন প্রকৌশলী ফরিদ পাঠান, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই অধ্যাপক মোস্তাক হোসেন খান, আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। যে বিষয়টি আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে এই যে কিছুদিন আগেই আপনি যে জাতীয় বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা কমিটি, আপনারা একটি রিপোর্টও সরকারের কাছে দিয়েছেন এবং এই রিপোর্টে দেখা গেছে বেশ অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে এবং যেটি আপনারা বলেছেন যে কেবলমাত্র ক্যাপাসিটি হয়তো চার্জ দেওয়া হয়েছে কিন্তু সেই অনুপাতে বিদ্যুৎ আনা হয়নি, বাড়তি দাম, নানা অসঙ্গতি আছে। এবং সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আদানির বিষয়টি, সেটি নিয়েও বলবেন, সার্বিকভাবে বিষয়গুলো মূল্যায়ন করবেন। আমাদের রিপোর্টে যেটা আমরা ধরে তুলেছি, এটা অনেক জটিল কাজ ছিল। এক একটা আপনার চুক্তি অনেক লম্বা, টেকনিক্যাল, লিগ্যাল অনেক বিষয় আছে এবং এই যে আর্থিক জিনিসগুলো খুবই জটিল। এজন্য আমাদের প্রায় 1 বছরের বেশি সময় নিয়ে অনেকগুলো লোক আমরা এটা নিয়ে কাজ করেছি। এটা কিন্তু সহজ জিনিস না। আচ্ছা। এবং সেই জন্যই সময় লেগেছে। শেষ পর্যন্ত আমাদের রিপোর্টে আমরা যেটা বলেছি, এটা শুধু একটা চ্যালেঞ্জ না। বাংলাদেশের পরবর্তী সরকারের যদি 2 বা 3টে ক্রাইসিস থাকে, জ্বালানি বিদ্যুৎ হচ্ছে তার মধ্যে 1 নম্বর বা 2 নম্বর। কেন? কারণ মোটা দাগে যদি আপনি সমস্যাটা দেখেন, 2010-এর পর থেকে যেসব চুক্তিগুলো হয়েছে একটার পর একটা, এটার ফলে এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ খাতের ঘাটতি হলো $5 বিলিয়ন। আপনি এই অঙ্কটা চিন্তা করার বাইরে। কিন্তু বাংলাদেশের মতন দেশে আমাদের পুরা রিজার্ভ হচ্ছে ধরেন $25 বিলিয়ন। সেখানে আমাদের প্রতি বছর $5 বিলিয়ন ঘাটতি দিতে হচ্ছে, প্রায় মানে কাছাকাছি 5 বিলিয়নের একটু কম। এই $5 বিলিয়ন দেওয়া কিন্তু সরকারের পক্ষে সম্ভব না। অলরেডি আমরা দেখছি যে অনেক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বকেয়ার উপরে চলছে এবং তারা, যেমন আদানি, এই বকেয়া আদায় করার জন্য তারাই কিন্তু মামলার দিকে যাচ্ছে। আচ্ছা, এখন যেমন ধরেন আদানিরই বকেয়া হচ্ছে $500 মিলিয়ন বকেয়া আদানির। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে এরকম বকেয়া পড়ে আছে। এই $5 বিলিয়ন যদি আপনি টাকা ছাপাই করেন, তাও আপনি বাঁচবেন না, আপনার হাইপার ইনফ্লেশন হবে। আর এই টাকাটা কিন্তু ডলারে কনভার্ট করে আপনাকে পে করতে হচ্ছে, কারণ ক্যাপাসিটি চার্জ, আদানির মতন লোক এরা সব ডলারে টাকা নেয়। অর্থাৎ আমার ডলারে কিন্তু পেমেন্ট হচ্ছে। এটা সম্ভব না। IMF ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমরা এই প্রকার ভর্তুকি দিতে পারি না। এখন IMF বলুক আর না বলুক, আমরা আদতেই এটা দিতে পারি না, আমাদের টাকা নাই। যদি টাকা ফুরায় যায়, তাহলে যেহেতু এগুলো সব সভরেন চুক্তি, সভরেন কন্ট্রাক্ট, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক চুক্তি হয়েছে, এটা আপনি হালকাভাবে এটাকে বাতিল করতে পারেন না। আমি আসছি, বাতিল করার উপায় আছে, কিন্তু হালকাভাবে করতে পারেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিদ্যুৎ যেই দামে আমরা বিক্রি করছি শিল্প এবং বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে তার দাম বাড়াতে হবে। কত বাড়াতে হবে আমরা সেটারও হিসাব করেছি। 86% বাড়াইতে হবে, অর্থাৎ প্রায় 90% দাম বাড়তে হবে যদি আমাকে এই $5 বিলিয়ন কমাইতে হয়, বা সাম কম্বিনেশন। আপনি যদি $2.5 বিলিয়ন সাবসিডি দেন, তাহলে 50% দাম বাড়বে, এইভাবে। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন আমাদের বিদ্যুতের দাম কি, যদি US সেন্টে কনভার্ট করে আপনি দেখেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কোন দামে বিদ্যুৎ পাচ্ছে ভারত, পাকিস্তান, ভিয়েতনামের তুলনায়, এখন প্রায় সমান সমান। আচ্ছা।
আপনি যদি এটাকে 90 তো দূরের কথা 50 ভাগও বাড়ান, তার পরের দিন আমাদের পুরা শিল্প খাত আনকম্পিটিটিভ হয়ে যাবে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। তাহলে আপনি কি করবেন? আপনি টাকাটাও দিতে পারছেন না, দামও বাড়াতে পারছেন না। আপনাকে এখন খুব কঠিনভাবে এই সমস্যাকে মোকাবিলা করতে হবে। এটা মোকাবিলা করারও আমরা দেখেছি শুধু একমাত্র উপায় আছে, সেটাও আমরা এখানে বলেছি। আচ্ছা, আমি মোকাবেলার প্রসঙ্গে আসব, কিন্তু আদানির বিষয়টি যেটি আপনি বলছিলেন যে আদানি একমাত্র প্রবলেম না, অন্যান্য আরও প্রবলেম রয়েছে, তার মধ্যে আদানি ইজ ওয়ান অফ দেম। আদানির ব্যাপারে কি কি মানে ইনকনসিস্টেন্সি আপনাদের খুব বড় ধরনের চোখে পড়লো চুক্তির ক্ষেত্রে? দেখেন, এই সবগুলো চুক্তি হচ্ছে খুবই অস্বাভাবিক চুক্তি, কোনো প্রতিযোগিতা ছাড়া করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা। এবং এগুলা রাজনৈতিক নির্দেশে করা হয়েছে, এবং যারা সই করেছে তারা টাকা খেয়েছে। এটা একটা কমন প্যাটার্ন আমরা দেখছি। আদানি চুক্তিটা যদি আপনি দেখেন, আমরা আদানির থেকে বিদ্যুৎ কেন কিনছি? বলা হচ্ছে যে আদানির বিদ্যুৎ কেন্দ্রটা গোড্ডায় করা হবে। গোড্ডা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। আমাদের এখানেও তো করার মানে দুটা স্থান, মহেশখালী এবং গোড্ডা। গোড্ডা। আচ্ছা, ঝাড়খণ্ডে কয়লা আছে এবং সস্তা কয়লা। আপনি যদি ভারতের কয়লাজনিত বিদ্যুতের দাম দেখেন, এটা হচ্ছে ওই সময় ছিল অ্যাবাউট 4 সেন্টের মতন। আচ্ছা আচ্ছা, এখন এটা কথাবার্তা চলছিল মহেশখালী না গোড্ডা। হঠাৎ করে একটা আইন হয়ে গেল যে ভারতীয় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ 100% রপ্তানি করা যাবে না। তার মানে আপনি গোড্ডায় যদি প্ল্যান্টটা করেন, আপনাকে অস্ট্রেলিয়া বা ইন্ডোনেশিয়া বা অনেক দূর প্রান্ত থেকে জাহাজে করে কয়লাটা আনতে হবে ভারতে। তাও আবার ঝাড়খণ্ড হচ্ছে কোনো পোর্টের সঙ্গে জড়িত না, আপনাকে সেটা ট্রেনে করে নিয়ে যেতে হবে অনেক দূর। সেখান থেকে একটা ট্রান্সমিশন লাইন করতে হবে আরও কয়েকশো কিলোমিটার। সেই ট্রান্সমিশন লাইনের খরচ আমাদের দিতে হবে। কয়লার দামটা নির্ধারণ হবে অস্ট্রেলিয়ান দাম অনুযায়ী। অর্থাৎ যদি আমাকে অস্ট্রেলিয়ান কোল ব্যবহার করতে হয়, আমি কেন বাংলাদেশে আনলাম না? বাংলাদেশে কেন করলাম না? আমার তো ঝুঁকি অনেক কম হতো যদি আমি কয়লাটা বাংলাদেশে করতে পারতাম। আমাকে যখন আমদানি করা কয়লা করতে হবে, ভারতীয় কয়লা ব্যবহার করতে পারছি না, ভারতীয় কয়লার দাম কম, তাহলে এটার কোনো যৌক্তিকতাই নাই এটাকে গোড্ডায় করার। তার উপরে এই যে ট্রান্সমিশন লাইনের খরচটা, সেটাও যোগ করা হলো। আর দামটা কিভাবে নির্ধারণ করা, এটা একটা অদ্ভুত গল্প। আচ্ছা, দামটা নির্ধারণ করা হলো, সে তার আগে এস আলম একটা কয়লা প্লান্ট পেয়েছিল। সেই এস আলম প্লান্টের মধ্যে অনেক অনিয়ম। তাকে 2টা প্লান্ট করার কথা ছিল, একটা ছোট একটা বড়। তো ছোট প্লান্টের দাম বেশি হয়, বড় প্লান্টের দাম কম হয়। সে এটা চুক্তিটা পাওয়ার পরে সে করলো কি, 2টা বড় প্লান্ট একই জায়গায় করলো, আর দামটা বড় প্লান্টের চেয়ে কম হওয়ার কথা, সে 2টার গড়ের দামটা ধরলো। আচ্ছা, মানে একটা অতিরিক্ত দাম। সেইটা হলো বেঞ্চমার্ক ফর আদানি। তো আদানি তখন ওই দামের উপরে সে ট্রান্সমিশনের খরচটা লাগালো। অর্থাৎ মানে হচ্ছে চুরির উপরে চুরি। তো শেষ পর্যন্ত আদানি 8.5 সেন্টের একটা চুক্তি পাইল, যেটা হচ্ছে আমরা তখন ভারতের থেকে কিন্তু বিদ্যুৎ কিনছি 4 সেন্টে ভারতীয় গ্রিড থেকে। অর্থাৎ ভারতীয় গ্রিডে আমি যে দামে কিনছি তার চাইতে প্রায় ডবল দামে আমি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনছি, যে প্ল্যান্টটা নাকি আমাদের জন্য আমরা সোল বায়ার, এবং পুরা রিস্কটা আমার। এমনকি চুক্তিতে এটাও আছে যে ভারতে যদি কোনো রাজনৈতিক কারণে কোনো গন্ডগোল হয়, ভারতের রাজনৈতিক কারণে কোনো গন্ডগোল, ধরেন কেউ বললো যে আমি বাংলাদেশে বিদ্যুৎ দিব না, একটা আগুন লাগাই দিল, ওইটার ক্ষতির আমরা দায়ী। সো নর্মালি যেটা হয়, আপনার দেশের প্লান্টের পলিটিক্যাল রিস্কের জন্য সরকার দায়ী। এখন ইন্ডিয়ান পলিটিক্যাল রিস্কের জন্য আমরা দায়ী, ইন্ডিয়ান ট্যাক্সের জন্য আমরা দায়ী। কয়লার দাম তারা নির্ধারণ করবে। অর্থাৎ এরকম খারাপ চুক্তি আপনি দেখেই বলবেন এখানে কোনো একটা গন্ডগোল হয়েছিল না, এটা সই করা উচিত ছিল না। তো আদানি চুক্তিটা সব থেকে খারাপ চুক্তিগুলোর মধ্যে একটি, কিন্তু কোনো ভালো চুক্তি আমরা পাই নাই। সবগুলোর মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে। তো সেজন্যই আমরা বলছি যে যদি আপনাকে আইনের এই সহায়তা নিতে হয়, তাহলে আদানিকে দিয়ে শুরু করাটা সব থেকে ভালো। কারণ আমরা আসবো ওই প্রসঙ্গে, একটু আমি শুনে আসি। জনাব ফরিদ পাঠান, যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, শুনছিলেন, যদি একেবারে এক কথায় বলি তাহলে প্রোটেকশন অফ করাপশন, মানে করাপশনকে প্রোটেকশন দেয়া হয়েছে, দায়মুক্তি অধ্যাদেশ বলি বা বিভিন্ন বিষয়ে, যদি বিষয়টা একটু ক্লিয়ার করেন আপনি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এটিএন আপনার চ্যানেলকে। দেখুন, পুরা বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরটা 4টা ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগটা হলো জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন
এবং কনজাম্পশন, এই 4টা ভাগেই যখন চুরি হয় তখন আর কোনো কিছু বলার থাকে না, এবং যে পুরা জিনিসটাকে পরিচালনা করেন তার হাতেও সেই চুরি। তো এর জন্য আমার কথাটা ছিল যে আপনি যে কথাটা বলছিলেন যে প্রোটেকশন অফ করাপশন, ইনডেমনিটি বিল বিগত সরকার যখন আসলো, আসার পরেই যে খাতটা অনেক বড়, এই যে ভাইয়া বলছিলেন যে 3 নাম্বার বাজেটের এত বড় একটা প্রজেক্ট, বাংলাদেশের জ্বালানি এবং পুরো দেশটা অন্ধকারে হয়ে যাবে যদি এই খাতকে যদি কোনোভাবে আপনার না দেখা হয়। তো 2011 সালে ইনডেমনিটি বিল এনে এই খাতকে একদম সর্বোচ্চ ক্ষমতায় যারা ছিলেন সে থেকে শুরু করে একদম মিটার রিডার পর্যন্ত সবাই বেনিফিটেড হয়েছে। আচ্ছা, আপনার যদি আমি প্রত্যেকটা ধাপে ধাপে আমি বলি, যে বললাম না যে জেনারেশনে, ট্রান্সমিশনে, ডিস্ট্রিবিউশনে, কনজাম্পশনে, তো এখন এই খাতটাকে যদি আপনার পুরা অ্যাকাউন্টেবিলিটি না আসে, এই প্রতিটা সেক্টরে যদি অ্যাকাউন্টেবিলিটি না আসে, তাহলে আপনার এটার অবস্থা বাংলাদেশের যে পাওয়ার সেক্টরে যে আমরা প্রতি বছর 15% ইনক্রিজ করার কথা, যেখানে আমরা আপনি ব্যাকলগ হয়ে যাবেন, ভাইয়া নিশ্চয়ই এগ্রি করবেন যে 15% যদি আমরা পাওয়ার জেনারেশন ইনক্রিজ করতে না পারি তাহলে আমরা ব্যাকলগ হয়ে যাবে, আমাদের পিছনের যে ইন্ডাস্ট্রিগুলো পাবে না, তারপর আমরা আপনার লোড ফ্যাক্টরটা হবে, লোড শেয়ারিং হবে। তো এখানে যে প্রবলেমগুলো, সে প্রবলেমগুলো যেমন এই যে বড় পুকুরিয়া, এখানে 700 মেগাওয়াটস, এই 700 মেগাওয়াটস, কারণ সেখানে আপনার কোনো কাজ করছে না। আমরা যদি এই কাপ্তাই এবার 430 মেগাওয়াটস, ওখান থেকে আমরা 40 মেগাওয়াট পাচ্ছি। তো এইগুলোকে তার কারণ হলো আপনার সিম্পল ইয়েগুলা মেনটেনেন্স, রিফারবিশ জেনারেটর, তারপর এখানে তো আপনার যেহেতু জ্বালানির প্রয়োজন পড়ছে না, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কাপ্তাইয়ে, কিন্তু এই যে আপনার বড় পুকুরিয়াতে যে বয়লারের সমস্যা, বয়লার লিকেজ, বয়লার লিকেজের জন্য আমরা 700 মেগাওয়াটস পাওয়ার পাচ্ছি না ওখান থেকে। মাতার বাড়িতে হ্যাঁ, মাতার বাড়িতে একই কথা, হ্যাঁ, অর্ধেকটা কাজ এক্স্যাক্টলি। তো এখান থেকে যদি আমরা এই যে আপনার পায়রা আছে, রামপাল আছে, তারপরে কাপ্তাই আছে, বড় পুকুরি আছে, এইগুলোকে যদি আমরা 100% অনলাইন করতে পারি, তাহলে আমাদের 1 কিলোওয়াট আদানি থেকে কিনতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আরেকটা যে সমস্যা, সে সমস্যা হলো যে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যারা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের কন্ট্রাক্ট নিয়েছেন এবং বিল নিয়ে যাচ্ছেন প্রতিদিন বিপিডিবি থেকে, কারণ আমাদের দেশে বিপিডিবি দে পারচেজ দ্য পাওয়ার ফ্রম দ্য পাওয়ার প্ল্যান্ট। তো এই যে বিপিডিবি যে পেমেন্টটা দিচ্ছে, যারা ক্ষমতা খাটিয়ে, রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যারা পাওয়ার প্ল্যান্ট নিয়েছেন, তাদের প্ল্যানগুলা কাজ করছে না। Without supplying any power at all to the national grid line, they are taking all the payments from the BPDB. তো এই খাতটাকে দেখতে হবে যে এখানে বিশাল অঙ্কের চুরি হচ্ছে, 40 মেগাওয়াটস, 50 মেগাওয়াটস, এরকম করে আপনার মাম অ্যান্ড পাপস, আমরা যা বলি যে মাম অ্যান্ড পাপস কোম্পানিগুলা, সেই কোম্পানিগুলা রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে তাদের এখনো, এই যে দেখেন গত বছরে আপনারা নিশ্চয়ই জানেন ভাই যে গত বছর যে ক্যাপাসিটি চার্জ ছিল 28,000 মেগাওয়াটস, এই বছর কমে আসছে 27,000 মেগাওয়াটস, কিন্তু আমাদের বিল দিতে হচ্ছে 100 বিলিয়ন টাকা, হুইচ ইজ 10,000 কোটি টাকা বেশি। ক্যাপাসিটি চার্জ কমে আসছে কিন্তু আমরা বিল দিচ্ছি, মানে চুক্তিটাই ওইভাবে করা হয়েছে। হ্যাঁ, কারণ তারা বলছে, যারা পাওয়ার প্ল্যান্টের ওনাররা বলছেন যে আমরা কেন আমরা বিদ্যুৎ দিব, তার চেয়ে তো বেশি আমরা বিদ্যুৎ না দিয়ে আমরা বেশি টাকা পাচ্ছি। ইটস এ হরিলোড। আমি আসবো আবার একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অধ্যাপক মোস্তাক হোসেন, আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, এখানে বলা হচ্ছে যে পিপিএ বা
পাওয়ার পারচেস এগ্রিমেন্ট যেগুলো হয়েছে সেগুলোতে যে ধরনের ইনকনসিস্টেন্সির কথা বলা হলো, এই জায়গায় সংস্কার আনার ক্ষেত্রে আপনার মনে হয় কোন কোন জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার? সেখানে তো মেরিট অর্ডার ডিসপ্যাচ উন্নয়ন বা ব্যালেন্সড উৎস কথা বলছি আমরা, এই বিষয়গুলোতে আপনি কিভাবে মানে কোন জিনিসগুলোতে ফোকাস করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ভাই যেটা বললেন যে বাংলাদেশে অনেক ধরনের অনিয়ম, অনেক ধরনের অসঙ্গতি হয়েছে। আপনি যদি একটা একটা করে করতে চান অনেক সময় লাগবে। এখন এই যে আমাদের যে $5 বিলিয়ন লস এভরি বছর হচ্ছে, এটার পিছনে মোটা দাগে দুটো কারণ। একটা হচ্ছে যেই চুক্তিগুলো দেওয়া হয়েছে এগুলোতে দাম অনেক বেশি, 40 থেকে 50% বেশি যা হওয়া উচিত তার চাইতে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে কোনো মাস্টার প্ল্যান ছাড়া, কারণ মাস্টার প্ল্যানটা হচ্ছে আপনার জ্বালানির সরবরাহ আর বিদ্যুৎ কেন্দ্র, এটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, আপনি যেটা বিদ্যুৎ কেন্দ্র প্ল্যান করছেন সেটার জন্য জ্বালানি আনার জন্য আপনাকে একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। আমাদের মাস্টার প্ল্যান কেউ তার ধারে কাছে আসে নাই, যার যেমন ইচ্ছা যেখান থেকে সে বিনিয়োগ নিয়ে আসতে পারছে করছে টাকা পয়সা দিয়ে। এই কারণে প্রায় 50% আমাদের ক্যাপাসিটি অকেজো বসে আছে, ক্যাপাসিটি চার্জ তুলছে, এবং দেখে মনে হয় এটাই ছিল উদ্দেশ্য, কারণ ওখানে জ্বালানি পাঠানোর কোনো উপায়ই নাই। যেমন একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রিলায়েন্স, সে একটা ভাঙাচুরা ভারত থেকে যন্ত্রপাতি নিয়ে এসে লাগিয়েছে, সেখানে গ্যাস নাই, ওকে, করার পরে সে ক্যাপাসিটি চার্জ তুলবে। এখন সে চলে গেছে, সে জাপানিদের কাছে বিক্রি করে গেছে। জাপানিরাও এরকম অনেক অকাম করে, তাদের এটা কেনা উচিত ছিল না। এখন জাপানিদেরকে আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। এই যে এই ব্যবস্থাগুলো, এটা রিলায়েন্স জেরা, হ্যাঁ, এটা একটা বিশাল এটা স্ক্যান্ডাল। এরকম অনেক স্ক্যান্ডাল। আপনার ওইখানে কোনো জ্বালানির কোনো নাই, হ্যাঁ, আপনার মেঘনা ঘাটে গ্যাস নাই কিন্তু বানিয়ে যাচ্ছে, হ্যাঁ, এখন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এই যে আপনার মাস্টার প্ল্যান আর বিদ্যুৎ কেন্দ্রের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা কিন্তু একটা, দুর্নীতি। মূল সমস্যাটা হচ্ছে যে আপনি টাকা বানানোর জন্য যত রকমের অনিয়ম, সেটা ডিসপ্যাচ অর্ডারই হোক, সেটা ক্যাপাসিটি চার্জে হোক, সেটা দামে হোক, আলাদা আলাদা করে না দেখে আমাদেরকে এটা একটা কমন প্রবলেম হিসেবে দেখা উচিত যে এখানে দুর্নীতি হয়েছে। যেহেতু এগুলা হচ্ছে আপনার রাষ্ট্রীয় চুক্তি, এখান থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আপনাকে যখন চুক্তিটা করা হয়েছিল সেই সময় দুর্নীতির কংক্রিট প্রমাণ বের করে আনতে হবে, এবং সেই কংক্রিট প্রমাণটা এমন হইতে হবে যে আপনি আন্তর্জাতিক একটা আদালতে গিয়ে বলতে পারেন যে এটা হয়েছে। এবং সেটা যদি আপনি যেই মুহূর্তে দেখাবেন, যেহেতু এই বেশিরভাগই কন্ট্রাক্ট একই ধরনের কন্ট্রাক্ট, এগুলো ইংলিশ আইনের অধীনে হয়েছে এবং তার আরবিট্রেশন হবে সিঙ্গাপুরে ইংলিশ আইনের অধীনে। ইংলিশ আইনটা কিন্তু এই ক্ষেত্রে তারা করেছিল যাতে আমাদের আদালত থেকে তারা বের হয়ে যেতে পারে, কিন্তু ইংলিশ আইনের আবার একটা সুবিধা আছে। ইংলিশ আইন কিন্তু খুবই কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে, এবং আপনাকে শুধু দেখাইতে হবে যে একটা সম্ভাবনা আছে, এখানে ভালো সম্ভাবনা, দুর্নীতি ছাড়া এটা হতে পারে না, এটাই যথেষ্ট। ইংলিশ আইনে যদি আপনি ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে সম্ভাবনাটা দেখাতে পারেন যে এটা দুর্নীতি ছাড়া হতে পারে না, রায় কিন্তু আপনার পক্ষে যাবে। আপনাকে বিয়ন্ড দ্য শ্যাডো অফ আ ডাউট দেখাতে হবে না, প্রমাণ করতে হবে। এটা ক্রিমিনাল কেস না, এটা হচ্ছে সিভিল কেস। এবং এখানে আমরা যেটা করেছিলাম আমাদের কমিটির মাধ্যমে, একেবারে 1 বছর আগে আমরা একটা আন্তর্জাতিক আহ্বান জানাই হুইসেল ব্লোয়ারকে। আচ্ছা, যদি আপনাদের কোনো প্রমাণ থাকে আপনারা সেগুলো পাঠান। এগুলো এখনো আসছে এবং প্রচুর প্রমাণ আসছে, খুবই শক্ত প্রমাণ। আচ্ছা, এবং বিদ্যুৎ বিভাগ একজন আন্তর্জাতিক মানের ফ্রডের এক্সপার্ট টিমকে নিয়োগ করেছে লন্ডনে। এই ফ্রডের টিম, এখানে একটা কিংস কাউন্সিল আছে, কিংস কাউন্সিল হচ্ছে সব থেকে উঁচু মানের ব্যারিস্টার, তার একটা ফ্রডের টিম আছে, তারা এইসব পর্যালোচনা করছে। তো প্রায় 1 বছর আগে আমাদের কমিটি তরফ থেকে আমরা একটা আন্তর্জাতিক আহ্বান জানাই হুইসেল ব্লোয়ারদের প্রতি, কারণ আদানিকে বিশেষ করে অনেক হুইসেল ব্লোয়াররা ফলো করে। কারণ আদানি একটা বিশ্ব নিন্দিত একটা কোম্পানি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আদানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতির, কারণ আদানি ভারতের আমলাদেরকে ঘুষ দিয়ে সৌর বিদ্যুতের দাম বাড়িয়েছে যেখানে মার্কিন বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। আচ্ছা, এই অপরাধের জন্য মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার বিরুদ্ধে মামলা করেছে, এবং আপনি শুনেছেন নিশ্চয়ই পত্রিকায়, আদানিকে ডেকেছে তারা আদালতে। অর্থাৎ আদানিকে
পছন্দ করে না এরকম লোকের কোনো অভাব নাই। তো আমরা যখন এই আহ্বানটা দিয়েছি হুইসেল ব্লোয়ারদের আন্তর্জাতিক জায়গা থেকে অনেক শক্ত এবং প্রামাণ্য আমরা তথ্য পেয়েছি আচ্ছা, এবং সেটা মূল্যায়ন করার জন্য পাওয়ার ডিভিশন একটা আন্তর্জাতিক মানের একটা লিগ্যাল টিম নিয়োগ করেছে। এই লিগ্যাল টিমটা লন্ডন বেসড, সেখানে একজন কিংস কাউন্সিল আছেন। কিংস কাউন্সিল মানে হচ্ছে সব থেকে উঁচু মানের ব্যারিস্টার, তার সঙ্গে একটা তদন্তকারী টিম আছে, তারা এসব মূল্যায়ন করছেন। আমার ব্যক্তিগত মতে যা প্রমাণ আছে এটাতে আমরা কালকেই চাইলে আদানির চুক্তি আমরা বাতিল করতে পারি, কিন্তু এখানে সরকারকে যদি করতে চায় তাকে এখানে দৃঢ়ভাবে এটাকে সমর্থন করতে হবে। অর্থাৎ আমাদের একটা ইনভেস্টিগেশন টিম তৈরি থাকতে হবে। আদানির মতন বড় কোম্পানি, আপনি তাকে বলবেন এটা, সে এটাকে চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করার জন্য আপনার ইনভেস্টিগেশন টিম তখন আরও একটা তথ্য খুঁজে নিয়ে আসবে। এই তথ্য পাওয়া যাবে আমরা একেবারে নিশ্চিত, কারণ আমরা যেখানেই দেখছি আমরা পাচ্ছি। আমরা তো এটা ভলান্টারি ভিত্তিতে করেছি। এটা যদি আপনি একটা ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে করেন, আদানির কোনো চান্সই নাই। আমাদের এখনই যে তথ্যগুলো আছে এগুলো খুবই শক্ত। কীরকম তথ্য? যে 3 সূত্র থেকে তথ্য এসছে। একটা হচ্ছে কোন তারিখে কোন দলিল সই করা হয়েছে, কারণ একটা পিপিএ করার জন্য অনেকগুলো টেকনিক্যাল কমিটি, কমার্শিয়াল প্রাইসিং ইত্যাদি ইত্যাদি হয়। কারা কারা সই করেছিল, কোন তারিখে, এটা একটা সূত্র। আচ্ছা, তারপরে আমরা তথ্য নিয়েছি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের, তারা ট্রাভেল করেছে কখন, ওইটা একটা সেপারেট সোর্স থেকে। হ্যাঁ, ওই তারিখে তারা সই করেছে, তার কয়েকদিন পরে তারা ট্রাভেল করেছে, কোথায় কোথায় গেছে। আচ্ছা, আবার আরেকটা সূত্র থেকে আমরা পেয়েছি, যেটা হুইসেল ব্লোয়ারের সূত্র, কোন কোন জায়গায় তাদের বেনিফিশিয়াল ওনারশিপে কোম্পানি আছে, যেই সব কোম্পানিতে অ্যাকাউন্ট নম্বর সহ টাকা এসছে, আচ্ছা, বড় বড় অঙ্কের টাকা। আপনি যখন তিনটা একসঙ্গে দেখেন একটা প্যাটার্ন ক্লিয়ারলি বের হয়ে আসে। এই রকমের তথ্য আমাদের যারা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি দেশে বিদেশে, তারা বলছে সাধারণত ফ্রড কেসে এত পরিষ্কার তথ্য পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, আমাদের তথ্য এই আদানির ক্ষেত্রে সাংঘাতিক পরিষ্কার, আরও কয়েকটা কোম্পানির ক্ষেত্রে তথ্য আছে। এখন আমাদের স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে যেখানে আপনার তথ্য শক্ত সেখানে গিয়ে আপনি একটা শক্ত পদক্ষেপ নেন, দেখান যে সরকার, রাষ্ট্র, জনগণ এখানে আপনাকে ছাড় দিবে না। আপনি সেটাকে বাতিল করে সে যদি তখন নেগোসিয়েশন করতে আসবে, যদি না আসবে, আমরা ক্ষতিপূরণ চাইব। শেষ। যখন আপনি একটা করবেন তখন আপনি বাদ বাকিকে বলবেন যে দেখেন আমাদের কিন্তু ক্যাপাসিটি আছে দুর্নীতি বের করার, আপনারা এসে আপনাদের একটা প্রেসিডেন্স তো তৈরি হলো। প্রেসিডেন্ট, আপনি যদি শক্তি না দেখাতে পারেন কেউ আপনার সঙ্গে কথা বলবে না। Right. এখন পর্যন্ত কেউ কথা বলে নাই, কেউ বলছে দেখা যাবে। আপনি যখনই দেখাবেন যে না আমাদের ক্যাপাসিটি আছে আপনাকে সাইজ করার, তখন আমরা বলবো যে আপনাকে 40% দাম, 50% দাম, ক্ষেত্র বিশেষে যেটা ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী আপনাকে দাম কমাইতে হবে। আমার ধারণা তারা কমাবে, কারণ তাদের এটার কোনো বিকল্প নাই, কারণ আসলে সবাই এখানে চুরি করেছে। আপনি চুরির প্রমাণ প্রত্যেকটা চুক্তিতে পাবেন, এবং সেটাই হচ্ছে আমাদের উদ্ধারের একমাত্র উপায়। কিন্তু এখানে কিছু শক্ত রাজনৈতিক নেতৃত্ব দরকার, এবং সব থেকে বড় কথা জনগণের সমর্থন দরকার। আমি এই বিষয়টিতে আসবো আপনার কাছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসতে জি হবে জি এখানে। অবশ্যই আমি এই বিষয়টিতে আসবো। আমি একটু শুনে আসি। আমরা যে বিদ্যুৎ সংকটের কথা বলছি, ঘাটতির কথা বলছি, এবং যেটি জনাব অধ্যাপক মোস্তাক হোসেন খানও বলছিলেন যে পরবর্তীতে হয়তো জনগণকেও নানা বিষয়ে সাফার করতে হবে যদি শক্ত পদক্ষেপ নিতে যাই। আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের সাথে তো গ্যাসের একটা অতপ্রতভাবে জড়িত সম্পর্ক আছে। সেই জায়গায় বাপেক্সের একার পক্ষে কি তার লক্ষ্য পূরণ করা সম্ভব গ্যাস উত্তোলনের ক্ষেত্রে? আর যদি সেটি না হয় বাস্তবসম্মত, সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যেসব কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোকে কি আমরা আকৃষ্ট করতে পারছি? না পারলে কেন পারছি না? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখেন, বাংলাদেশে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে তার চিপেস্ট পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কম্বাইন্ড সাইকেল থেকে গ্যাস, যার খরচ পড়ছে 4 টাকা, এবং এটাও সরকার একটা সাবসিডি দিয়ে যাচ্ছে ওই কম্বাইন্ড সাইকেলের যে পাওয়ার প্ল্যান্টগুলোকে। আমরা তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট ওনাদেরকে আমরা সাবসিডি দিয়ে, সরকার সাবসিডি দিয়ে গ্যাস সাপ্লাই দিচ্ছে, ওয়ার এজ আপনার রেসিডেন্সিয়ালের কাস্টমাররা গ্যাস পাচ্ছে না। আরেক দিকে দেখেন যে সেই কয়লার ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেই পাওয়ার প্ল্যান্টগুলোর প্রতি কিলোওয়াট খরচ হয় 8 টাকা, 7 টাকা 85 পয়সা, আপনি যদি ভুল না হয় ভাইয়া আমাকে কারেকশন করবেন, এবং 4 টাকা হয় গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেলে।
কিন্তু আমাদের সাথে যখন আদানির চুক্তিটা হয়, আমি আদানির চুক্তিটাতে আসি, আদানির চুক্তি যখন হয় তখনই আমরা তৈরি করতে পারতাম আমাদের দেশে চিটাগংয়ে যে প্রথম প্রপোজালটা ছিল যে 60 টাকায় সব কিছু আপনার, যেহেতু কয়লা ইম্পোর্ট করে এনে যে আপনার কনভেয়ার বেল্ট, সেই কনভেয়ার বেল্ট দিয়ে সোজা আপনার পাওয়ার প্ল্যান্টে এসে ঢুকে যায় ওখান থেকে। কিন্তু আমরা করেছি কি, যে গাড্ডায়, ঝাড়খণ্ডের গাড্ডায় পোর্ট থেকে যেটা অনেক দূরে অবস্থিত, যে মোদি গভর্নমেন্ট এবং আদানির যে তাদের যে টাই একটা বিজনেস, সেই বিজনেসের মাধ্যমে আমরা তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছি 16 টাকা পার কিলোওয়াট, যেখানে তখন, এবং আমাদেরকে পে করতে হবে কিন্তু ডলারে। 2016-এ আজকে, তখন কিন্তু ডলার ছিল 85 টাকা পার ডলার, কিন্তু এখন সেই ডলারটা চলে আসছে 125 টাকা। ওইখানেই আমরা 40% মোর পেমেন্ট করতে হবে এখন, যার ফলে আমরা 22 টাকা থেকে 23 টাকা আমাদের পড়ে যাচ্ছে যে প্রতি কিলোওয়াট। তো এখানে যে আমি বলবো যে আমার মূল প্রশ্ন যেটি ছিল যে আইওসি যারা আছে, যে আমি আসছি আপনার এখানে G2G কন্ট্রাক্টগুলো যেটা হয়, এখানে একটা মহা চুরি for 25 years, not for 1 year or 2 years, it's not a short term, এটা 25 ইয়ার্সের জন্য আমাদের একটা চুক্তি হয়েছে। তো এই যে আমাদের কয়লা ভিত্তিক, আমার মনে হয় কি যে কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো, তাকে মোর, যেমন বড় পুকুরিয়া, এখানে 700 মেগাওয়াটস পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি আমাদের খরচ করছি, কিন্তু আমরা 1 কিলোওয়াটও আমরা পাচ্ছি না। এটা একটি বিষয় যেটি আমি বলছিলাম, যে তাহলে আইওসিদের এই সম্পৃক্ত করা কি অপরিহার্য কিনা যদি বিদ্যুৎ সেক্টর? একদম। তো সেটি আমরা করতে পারছি না কেন? সেটি কি তাদেরকে আকৃষ্ট করতে পারছি না কেন আমরা? দেখেন, বাংলাদেশে করাপশনটা প্রতিটা ক্ষেত্রে, আমরা কোথায় কাকে বলবো যে শস্যের ভিতরেই ভূত, এই সেক্টরটা একটু কমপ্লেক্স বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ইলেকট্রিসিটি, যার ফলে সবার ওই ইয়েটা, এই সেক্টরটার উপর আপনার ততটুকু জ্ঞান নাই। তো যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর মোস্তাক হোসেন খান, আমরা একটু এই বিষয়টা যদি আলাপ করি, যে তাদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় প্রতিযোগিতার বাজারে। আপনাকে প্রথমেই যেটা করতে হবে, প্রমাণ করতে হবে সবার সামনে যে আমরা দুর্নীতি বরদাস্ত করব না। আপনি যদি ওই মূল বিষটাকে না বের করতে পারেন, উনি যেটা বলছেন আপনি পারবেন না করতে, এটা কোনো টেকনিক্যাল সলিউশন নাই। আপনি কম্পিটিটিভ টেন্ডার দেবেন, দেখবেন যে 3 জন বিড করেছে, 3 জন কিন্তু কলিউট করে বিড করছে, 3 জন কিন্তু অলরেডি এগ্রিমেন্টে চলে আসছে। এটাই হচ্ছে সমস্যা। আপনি যেভাবেই যাবেন, যদি দুর্নীতিটাকে আপনি একেবারে চুরমার করে ভাঙতে না পারেন, হ্যাঁ, যে একটা মানুষের ভয় পাবে যে না, এটা করলে হয়তো আমি 10 বছর পরে ধরা খাবো, আমার সাংঘাতিক লস হবে, এই ভয়টা কিন্তু এখন নাই। ঠিক আছে, 10 সেকেন্ডে আমি শেষ করে দিই যে একটা অ্যাকাউন্টেবিলিটি, যে অ্যাকাউন্টেবিলিটি করবে, যে তার যে জবাবদিহিতা করবে, সেই যদি চুরি করে, তাহলে আপনি কাকে ধরবেন? সেখানে আপনার যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে একটা স্ট্রং অ্যাকশন নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে, যেখানে আপনার যথেষ্ট প্রমাণ, আমরা আর কিছু না করি, এই গত বছরে প্রমাণটা তো আমরা তৈরি করেছি, যেটা আপনি নর্মালি কিন্তু এই প্রমাণটা পাইতেন না। হ্যাঁ, এটা আমরা করতে পারছি কারণ আমাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়েছে। এই প্রমাণটা আপনাকে এখন ব্যবহার করতে হবে, এবং এটা করে আপনাকে একটা জোর দেখাতে হবে যে না, আমরা যে সমাজ হিসেবে আমরা এখন এক জায়গায় ঐক্যমত্যে আসছি, যেই দলই থাকুক না কেন, সব দল এক জায়গায়, সব জনগণ এক জায়গায়, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি আসবো, একটা বিরতিও নিতে হবে, কিন্তু বিরতির পরে সে যেটি জানতে চাইবো, এবং যেটি প্রশ্ন ছিল যে এই যে ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানি যারা আছে, তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কেউ কেউ আবার দেশপ্রেমের কথাও বলে যে বাপেক্সকে দিয়েই এই কাজ করানো উচিত, কিন্তু আমরা জানি বাপেক্সের যে সক্ষমতা, তার সাথে মানে তার সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে সম্পৃক্ত করে এই আন্তর্জাতিক কোম্পানিগুলোকে দিয়ে কিভাবে কাজ করা যায়, গভর্নমেন্ট এরই মধ্যে একটি নীতিও প্রণয়ন করেছে। আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলাপ করবার চেষ্টা করবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অধ্যাপক মোস্তাক হোসেন খান। আমরা বিরতির আগে যে বিষয়টি আলাপ করছিলাম, বাপেক্সের এবং আন্তর্জাতিক যে তেল কোম্পানি রয়েছে, তাদের বিষয়টি নিয়ে যদি একটু উল্লেখ করেন যে কিভাবে এই সমন্বয় করে আমাদের গ্যাসের বিষয়টিকে আরও, মানে গ্যাস উত্তোলনের বিষয়ে আরও এগিয়ে নেওয়া যায়, আপনার বক্তব্য। দেখেন,
কোনো মানুষ বা কোনো কোম্পানি, সে দেশি হোক সে বিদেশি হোক, সে জন্মগতভাবে ভালো বা খারাপ না, সে প্রতিযোগিতায় ভালো বা খারাপ হয়। এখন আমি এখানে একেবারেই কেয়ার করি না যে এটা ব্যাপেক্স করলো কি আমেরিকানরা করলো বা চাইনিজরা করলো বা কেউ করলো, কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি এখন আছে, যেই করবে সে চুরি করবে। কারণ হচ্ছে সিস্টেমটা হচ্ছে চুরি করার। এমন না যে আপনি ব্যাপেক্সকে দিলে সে চুরি করবে না আর আমেরিকানকে দিলে সে চুরি করবে বা উল্টা, সবাই চুরি করবে। আপনি দেখেন শেল কোম্পানি, শেল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউকেতে চুরি করতে পারে? একেবারেই পারে না। কিন্তু নাইজেরিয়াতে গিয়ে শেল সব থেকে বেশি চুরি করে। কেন? কারণ নাইজেরিয়ান সিস্টেমে আপনার চুরি করাটাই স্বাভাবিক। এবং একটা কোম্পানি সে যদি একটা সুযোগ পায় যে আমি এখানে বিনা কষ্টে $100 বিলিয়ন এক্সট্রা পাচ্ছি, সে নিবে না? সে নিবে। সে মার্কিন হোক, ডাচ হোক, ব্রিটিশ হোক, জাপানিজ হোক, নিবে। ব্যাপেক্সও একই বিষয়। অর্থাৎ আপনি আগে প্রতিযোগিতাটা ঠিক করার আগে আপনাকে একটা দেখাইতে হবে যে যারা দুর্নীতি করছে তাদের একটা শাস্তি হয়েছে, আচ্ছা, তাদের একটা কস্ট দিতে হয়েছে। তারপরে আপনি আমেরিকানদের ডাকলেও তারা চিন্তা করবে যে আমি এখানে করলে আমি ধরা খেতে পারি। ব্যাপেক্সও ভাববে আমি এখানে করলে ধরা খেতে পারি। ওই যে আপনার যে আমলা, তারা যদি কোনো, সবাই তো এখন যারা যারা বড় বড় সব আমেরিকায় বসে আছে, দুবাইতে বসে আছে, তাদেরকে আপনাকে চেস করতে হবে, তাদের দেশীয় সম্পদ ক্রোক করতে হবে। নেক্সট আমরা যাতে বুঝে যে এটা করে আমি কিন্তু পালায় যেতে পারবো না, আমার একটা প্রাইস দিতে হবে। এটা সময় লাগে, এটা সিস্টেমের কাজ। আপনি যদি এটা না করতে পারেন, আপনি বলবেন না যে ব্যাপেক্স চুরি করে আমি একটা আমেরিকানকে দিলাম, ও এসে চুরি করবে। বা আপনি বললেন যে এত দাম আমেরিকানের নিচ্ছে ব্যাপেক্সকে, ব্যাপেক্স দাম দেখাবে কম, পরে দেখবেন খরচ 3 গুণ 4 গুণ বেশি হয়েছে, কারণ অনেক হিডেন সাবসিডিজ চলে আসছে এখানে। এগুলো দিয়ে হবে না। আপনার এটা কোনো সিম্পল টেকনিক্যাল ফিক্স নাই যতদিন আপনার যে উনি যেটা বললেন যে উপর থেকে নিচ যেটা আমরা সিস্টেম করে চুরি করি, যে সিস্টেম হচ্ছে প্রধানমন্ত্রীও চুরি করতেছে। আপনি খেয়াল করেন পাওয়ার মিনিস্ট্রি কিন্তু অনেক বছর যাবৎ ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর আন্ডারে। কেন? অনেক টাকা এখানে। তো এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ও পাবে, তারপরে সব কাগজপত্র বানানো হয়, সেভাবে দেখানো হয় সব কাগজপত্র, প্রত্যেকটা চুক্তিতে কিন্তু কাগজপত্র ঠিক আছে, প্রত্যেকটা কমিটির মাধ্যমে গেছে, কিন্তু ডিসিশন আগেই হয়ে গেছে। এবং কাগজপত্র করার জন্য যারা যারা করে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়। তো তারা হচ্ছে ওখানে পেমেন্ট কালেক্ট করার জন্য, তারা কোনো টেকনিক্যাল ইনভেস্টিগেশন করে না, করলেও একটা রিপোর্ট দেয়, এটা কেউ পড়ে না। এটার থেকে তো আপনাকে বেরোয় আসতে হবে। পুরো জিনিসটা তো একটা ফার্স হয়ে গেছে। আপনি এখানে আরেকটা কমিটি করবেন, আরেকটা করবেন, এটা কোনো কাজে আসবে না। আপনাকে দেখাইতে হবে যে যারা চুরি করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ পর্যন্ত। এটাই হচ্ছে একমাত্র উপায়। দুর্নীতিকে আমরা, বাংলাদেশে যদি কেউ বলে কালকে দুর্নীতি থাকবে না, এটা না, দুর্নীতি আমাদের থাকবে, অনেক দিন থাকবে, কিন্তু বড় বড় কিছু জায়গায় আমাকে একটা বাড়ি মারতে হবে যে এইখানে আপনি করছেন, আপনার একটা ক্ষতি হয়েছে, তাহলে ওই জায়গায় তো মানুষ একটু চিন্তা করে, মানে এক্সাম্পলের একটা মেসেজ যখন নেব তখনই বিষয়টা সুরাহা হওয়ার দিকে যাবে। আরেকটি বিষয় শুনবো, আমরা তো পারমাণবিক যুগে প্রবেশ করার বিষয়ে রূপপুর পারমাণবিক, অনেকেই বলছে যে এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প এটি বাস্তবায়ন হয়ে গেলে সেখানে কি গ্যাসের ঘাটতি, মানে যে ঘাটতির কথা আমরা বলছি বিদ্যুতের ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে অনেকটা মনে হয়? হ্যাঁ, দেখেন রূপপুর যে পাবনার ঈশ্বরদীতে যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 2400 মেগাওয়াট। এই 2400 মেগাওয়াটের প্রথম ইউনিটটা চালু হওয়ার পর আমরা কিছুটা উত্তরবঙ্গের যে সাপ্লাই, যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারবো। কিন্তু এখানে যে পলিটিক্যাল যে সমস্যা, রাজনৈতিক যে সমস্যা, সেই সমস্যা, এবং যেহেতু আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা রাশিয়ান কোম্পানি কাজ করছে, এবং আমেরিকার আরেকটা, একদিকে আমেরিকার তার আপনার আধিপত্য এবং তার বিজনেস, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখনও প্রায়, গত বছর এটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও এটা শুরু হচ্ছে না। তার কারণ আমি সঠিক আমার জানা নেই, তবে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক যে প্রবলেম আমরা ফেস করছি বর্তমানে, যে ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামী যে সরকার আসবে, তো আমি আশা করি আগামী সরকার এই খাতের উপর খুব গুরুত্ব দিবেন, এবং এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা, যেহেতু এখানে আপনার গ্যাসের প্রয়োজন পড়ছে না, ইউরেনিয়াম আমরা ব্যবহার করছি জ্বালানি হিসাবে, সেই জ্বালানির ইউরেনিয়ামটাও আসছে কিন্তু আবার রাশিয়া থেকে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে পারমাণবিক যুগে আমরা প্রবেশ করছি, এই জায়গায় এটিকে মেনটেনেন্স, এর অন্যান্য বিষয়, এগুলো সব জন্য কি আমরা প্রস্তুত? এখানেও কিন্তু চুরি হয়েছে, এখানেও চুরি হয়েছে।
আপনি যদি সাংঘাতিক বড় চুরি হয়েছে। হ্যাঁ, এটা আচ্ছা, ওই please, রূপপুর কিন্তু আমাদের এটা আওতার মধ্যে ছিল না। আমাদের 2010 অ্যাক্টের অধীনে আমরা কাজ করেছি। রূপপুর আমরা দেখি নাই, কিন্তু রূপপুরে আমরা জানি যে ভারতে এটা একটা আইডেন্টিক্যাল প্লান্টের থেকে এটা দ্বিগুণ বেশি দাম। এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল প্লান্টের থেকে দ্বিগুণ বেশি ইটস দাম। অ্যাবাউট $12 billion। সো এটা থেকে আমরা সস্তা বিদ্যুৎ পাবো না, কিন্তু মন্দের ভালো। এখানে আমাদের গ্যাসের উপরে নির্ভরশীল না, কয়লার উপর নির্ভরশীল না, কিন্তু এটাও একটা দুর্নীতিগ্রস্ত প্রযুক্তি ছিল, দুর্নীতিগ্রস্ত প্রকল্প ছিল। শুধু আমি দুর্নীতি শুধু বলবো না, যে দেখেন এই জিনিসটা একটা এমন একটা সেন্টারে এটাকে তার যার লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু ডেঞ্জারাস। ইফ এনিথিং হ্যাপেন দিস পাওয়ার প্ল্যান্ট, দেন ইউ হ্যাভ টু রিলোকেট অ্যাবাউট 3 কোটি মানুষকে আপনার সরে ফেলতে হবে। আমাদের কি ওই ক্যাপাসিটি আছে? আমাদের কি ফ্রি ল্যান্ড আছে? নেই। তো এটাকে কোনো একটা বাংলাদেশের কোনো একটা কর্নারে যদি এটার অবস্থানটা হতো, তাইলে সেই যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সেই অঞ্চলটা যদি হতো, তাইলেও একটা লোকেশন ওয়াইজ একটা আপনার ওই যে গামা পার্টিকলস যেটা আপনার রেডিয়েশন, সেই রেডিয়েশনের আপনি কখনো 400-500 ইয়ার্স ওখানে কোনো মানুষ যেতে পারবে না। তো এরকম একটা ডেঞ্জারাস একটা প্রতিষ্ঠান তৈরি করার আগে, ঝুঁকিপূর্ণ একটা প্রতিষ্ঠান তৈরি করার আগে লোকেশনটা চিন্তা করা উচিত ছিল। দেখেন আজকে কয়েকটা ইয়ে বলি, যেমন চার্নোবিল একটা, ফুকুশিমা আরেকটা, তারপর আপনার 3 মাইলস আইল্যান্ড আপনার আমেরিকার। তো এইগুলাতে আপনার 40-50 বছর এখন পর্যন্ত কোনো মানুষ ওখানে যাওয়ার মতো অবস্থা নেই। এত বেশি আপনার রে, এই যে যার ফলে আমার মনে হয় যে প্রথম থেকেই এই জিনিসটাকে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে যখন এই পাওয়ার প্ল্যান্টের ইস্যুটা আসে, যে লোকেশনটা আবার চিন্তা করা উচিত ছিল, যে এরকম একটা লোকেশনে আপনি দেখেন যে সুইট ওয়াটার যেটা প্রয়োজন পড়ে ওখানে পদ্মাতে, ফারাক্কা ব্যারেজ, ওখানে ফারাক্কা ব্যারেজের ফলে আপনার এখানে ড্রাই হয়ে যাচ্ছে, সুইট ওয়াটার পাওয়া যাচ্ছে না। তো এই সব কিছু মিলে ওখানে কেন করা হলো তারও অনেক বিগ কোয়েশ্চন মার্ক আপনার। এবং চুরি তো এখানে আপনার বড় ধরনের, আপনারা জানেন যে শুধু আপনার ছোটখাটো না, বিগ ফিশ দে ওয়ার ইনভলভ। আচ্ছা, শুধু দেশে না, দেশের বাইরেও। আচ্ছা, আমি আরেকবার আসছি। অধ্যাপক মোস্তাক হোসেন খান, যে বিষয়টি আপনি বলছিলেন যে জনগণকেও ধৈর্য ধরতে হবে, হয়তো ক্ষেত্র বিশেষে কিছুটা মূল্য দিতে হবে তাদেরকে, বা ত্যাগ স্বীকার করতে হবে, সেই বিষয়টি যদি একটু স্পষ্ট করেন। জি, আমরা যে জায়গায় পৌঁছেছি, এটা শুধু 15 বছর না, তার আগে থেকেই শুরু হয়েছে। এটা এমন একটা জায়গায় পৌঁছেছে এখন যে এটাকে সহজ উপায় এখান থেকে উদ্ধারের কোনো জায়গা নেই। আপনি যখন ছোটোখাটো চুরি করেন, আপনি একটুখানি ম্যানেজ করে চলে যেতে পারেন এদিক সেদিক। এটা ম্যানেজ করার বাইরে চলে গেছে। এটা এখন কেউ ম্যানেজ করতে পারবে না। আমি আগেও যেটা বলেছি, $5 বিলিয়ন সাবসিডি বা 86% প্রাইস ইনক্রিজ, কোনটা আপনি দেবেন? কোনোটাই দিতে পারছেন না। তাহলে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসা মানে হচ্ছে আপনাকে বড় বড় বোয়াল মাছগুলোকে, যেগুলো সবাই, এগুলো পাওয়ার সেক্টরে কোনো ছোটোখাটো ব্যবসায় ইনভেস্ট করে না, এগুলো আন্তর্জাতিক মানের, অনেকে ইন্ডিয়াতে, কেউ সিঙ্গাপুরে, কেউ চায়নায়, কেউ কোথায়, হ্যাঁ, এগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। টার্গেট করে তাদের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে, দুর্নীতি দেখায় তা ক্যান্সেল করতে হবে। তারা কি করবে? প্রথম দিনেই তারা পাওয়ারটা কেটে দেবে। এখন উনি যেটা বলেন, আমাদের কিন্তু কোনো সিস্টেমে কোনো ক্যাপাসিটি নাই, খালি জিনিস পড়ে আছে, কিন্তু এগুলো কোনো বিদ্যুৎ উৎপাদন করছে না। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু আপনার কি বলে, লোডশেডিং হবে, আপনার মানুষের অসুবিধা হবে। তো মানুষকে প্রস্তুত থাকতে হবে। এখন আপনি যদি জনমত তৈরি না করতে পারেন যে দেখেন আমরা একটা যে জায়গায় এসেছি, এখানে বিজনেস অ্যাজ ইউজুয়ালের কোনো জায়গা নেই, আমরা জাতি হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখানে যুদ্ধের মতন এখান থেকে বের হয়ে আসতে হবে, এটা যদি জাতি বলে, আমি বাংলাদেশি জাতির প্রতি আমার কিন্তু সাংঘাতিক শ্রদ্ধা আছে। তারা যখন বলে যে আমরা কষ্ট করতে রাজি আছি, আমরা গুলি খেতে রাজি আছি, আমরা রাস্তায় নামতে রাজি আছি, তো ভাই আমরা কিছু লোডশেডিং করতেও রাজি আছি। লোডশেডিংটা যদি করে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি, আমাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎটা পরিষ্কার হবে। আর যদি আমরা বলি যে না, যে সরকারই আসুক, যদি এটা করে আর লোডশেডিং হয়, মানুষ যদি সেই সরকারের বিরুদ্ধে যায়, সরকারের দোষ, তাহলে তো সেই সরকার করবে না। সরকার তো, যে এই সরকার করে নাই কেন? কারণ সে এখন এই
অরাজনৈতিক সরকার হওয়ার পরেও সে সেই ঝুঁকিটা হয়তো নেয়নি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো না, কিন্তু রাজনৈতিক সরকারের পক্ষে সহজ, কারণ সহজ, তাকে তো পপুলারিটির কথাও চিন্তা করতে হয়। কিন্তু তাকে জনগণকে নিয়ে করলে সহজ। কারণ কি হবে আমি বলি, মানে যদি কেউ এই জনগণের সমর্থন নিয়ে এটা করে জিত দেখাতে পারে, সেই রাজনৈতিক সরকারের প্রতি যে জনপ্রিয়তা হবে এটা সাংঘাতিক। হ্যাঁ, কিন্তু সে যদি মনে করে যে না, আমি এই শর্ট টার্ম কস্ট নিব না, জনগণকে বলবো না, চুপি চুপি কিছু ডিল করে যদি চালাই দিতে পারি, এটা চালানোর মতন অবস্থায় বাইরে চলে গেছে, এটা আপনি চালাতে পারবেন না। এটাই হচ্ছে এই রিপোর্টের মূল বক্তব্য। এটা চালানোর সম্ভব না, আপনাকে একটা ব্যবস্থা নিয়ে এখান থেকে বের হওয়ার একটা কৌশল বের করতে হবে, একটা স্ট্র্যাটেজি বের করতে হবে। সেই স্ট্র্যাটেজিতে থাকবে রাজনৈতিক নেতৃত্ব এবং বিরোধী দলের সমর্থন, এবং সেখানে এই বিরোধী দল যদি এখানে খেলা খেলে তাহলে হবে না। আপনাকে এখানে সব দলের ঐক্যমত্য থাকতে হবে, জনগণকে বুঝাইতে হবে, বুঝায় বিসমিল্লাহ বলে আপনাকে কাটতে হবে, কেটে আপনাকে ফাইট করে আপনাকে জিতে নিয়ে আসতে হবে, তারপরে অন্যদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করে দাম কমাবেন। এছাড়া ভাই আর কোনো উপায় নাই। অসংখ্য ধন্যবাদ। জনাব ফরিদ পাঠান, একটি বিষয় আপনি একটু উল্লেখ করবেন কিনা, যে বর্তমান যে বাস্তবতা, সেখানে তো দীর্ঘমেয়াদী যে জ্বালানি পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা বলছি যে পারমাণবিক, এলএনজি, দেশীয় গ্যাস অনুসন্ধান, এই তিনটার কোনটার প্রতি বেশি গুরুত্ব দিবেন, কিংবা তিনটাকে সমন্বয় করা যায় কিভাবে, একটু যদি উল্লেখ করেন। দেখুন, আমার বাড়ি সুনামগঞ্জ, এবং আপনি জানেন যে ছাতক নাইকোর যে সমস্যাটা ছিল, সেই সমস্যায় যে কেস রাজনৈতিকভাবে যে আপনার কেসটাকে ডাইভার্ট করা হয়েছিল, এবং এখন সেই টেংরা টেলায় কোনো গ্যাস উত্তোলন হয় না, কিন্তু প্রচুর পরিমাণে তার প্রেশার আছে এবং গ্যাস আছে ওখানে। সুনামগঞ্জের বিভিন্ন মাঠে ঘাটে আপনার গ্যাস পাওয়া যাচ্ছে। যখন ডিপ ওয়েলগুলা ঢোকানো হয় তখন সাথে সাথে পাইপগুলা বের হয়ে চলে আসে, এত প্রেশার, বিভিন্ন পকেটগুলো আছে। তো এইগুলা বাপেক্স যদি এই শেভরন, সাধারণত আমাদের দেশে শেভরনের বড় একটা দখল এবং তারা কাজ করে যাচ্ছে, শেভরনে যদি এবং বাপেক্স মিলে, শেভরনে এবং বাপেক্স মিলে যদি সেই এক্সপ্লোরেশনটা করতো, তাইলে আপনার সেই ন্যাশনাল ইন্টারেস্টের কথা চিন্তা করে যদি বাপেক্স যদি করে, তাইলে আমাদের প্রচুর পরিমাণ গ্যাস আছে দেশে এবং এটাকে আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস যে প্রিভেনশন, চুরির প্রিভেনশন, হ্যাঁ আমাদের টেকনোলজি আছে এই প্রিভেনশন, যে ভাইয়া বললেন যে চুরি চতুর্দিকে, হ্যাঁ আমার কাছে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমি প্রতিটা পাওয়ার প্ল্যান্ট কে কখন কত পাওয়ার সাপ্লাই দিচ্ছে তার প্রতিটা অ্যাকাউন্টেবিলিটি আমি একটা আপনার মনিটরিং সেন্টার থেকে আমি সব কিছু বলে দিতে পারবো, যে কে কতটুকু আমার ডাটা ডিজিটালি আমি পেয়ে যাব সব কিছু, এবং তাকে সেই অনুপাতে যে যত পাওয়ার দিবে আমাকে ন্যাশনাল গ্রিড লাইনে, সে তত টাকা বিল নিয়ে যাবে। যখনই আমি পাওয়ার পাবো না, তখন আমি ওই মনিটরিং স্টেশন থেকে বলে দিতে পারবো যে কে কখন কোথায় কত পাওয়ার আমাকে ন্যাশনাল গ্রিড লাইনে সাপ্লাই দিচ্ছে, এবং সেই অনুপাতে অডিটও চলে আসবে, এবং বছর বা মাস বা প্রতি সপ্তাহে সে তার বিল নিয়ে যাবে বিপিডিবি থেকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে। তো এটা টেকনোলজি আছে, এক্সিস্ট। আচ্ছা, এখন আমাকে এটা করতে দিবে কিনা, যে যারা এই যে আপনার যারা যে মেগা চুরি যারা করে যাচ্ছেন, তারা, আমি যদি এই টেকনোলজি নিয়ে আসি বাংলাদেশে, তারা আমাকে সেই টেকনোলজি ব্যবহার করতে দিবে কিনা, এটা বিগ কোয়েশ্চন মার্ক। জি স্যার, বাট দেয়ার ইজ এক্সিস্ট, জি টেকনোলজি এক্সিস্ট টু প্রিভেন্ট আপনার এই করাপশনকে। আমি আরেকটি বিষয়ে আসছি খুব সংক্ষেপেই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। যে বিষয়টি আমি আলাপ করছিলাম, যারা ফরিদ পাঠান যেটি বলছিলেন, যে সমন্বিতভাবে একটি তো হচ্ছে আমরা বলছি যে কোনটার উপর গুরুত্ব দিব, পারমাণবিক যে বিষয়টি আছে সেটি, নাকি আপনার এলএনজি, নাকি আমরা গ্যাস উত্তোলন, এই তিনটাকে যদি একসাথে সমন্বয় করে কিভাবে এগিয়ে যাওয়া যায় বলে আপনি মনে করেন? আপনি একটা জিনিস কিন্তু বলেন নাই, সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ। এবং আমরা এখানে আরেকটা মহাচুরি, হ্যাঁ এইখানে হচ্ছে যে সৌরবিদ্যুতের প্রযুক্তি কিন্তু প্রতিদিন ইমপ্রুভ হচ্ছে। আগে আমরা বলতাম আমাদের মেঘলা দেশ, আমাদের জমি কম, এখানে হবে না। এখন আপনি অনেক ধরনের খুবই হাইলি এফিশিয়েন্ট সৌরবিদ্যুৎ হচ্ছে। এখন
দুর্ভাগ্যজনকভাবে যদি আপনি এখানেও দুর্নীতি ঢোকায় ফেলেন, তারা মানে নিম্নমানের সৌর টেকনোলজি নিয়ে আসবে, এখানে সে বিদ্যুৎ হবে না, আপনার সেটার ব্যালেন্স করতে পারবেন না, গ্রিড ব্যালেন্সিংয়ের সমস্যা হবে। এটার জন্য আপনার মাস্টার প্ল্যান দরকার। আপনি সৌর বিদ্যুৎ আনলে আপনাকে গ্রিড ব্যালেন্সিং করতে হবে, আপনাকে ব্যাটারি লাগাইতে হবে যাতে করে আপনার ওঠানামা না করে, এই আনব্যালেন্স না হয়। এবং তাতে খরচও তো সাশ্রয়ী হয় অন্যান্য জায়গা অনেক, থেকে। কারণ আপনাকে তো আর তো কিছু আমদানি হচ্ছে না, তাই না? একবারই ওয়ান্স অ্যান্ড ফর অল। আচ্ছা, তার মানে আপনাকে একটা সমন্বিত প্ল্যান, যেগুলো আপনার অলরেডি বিদ্যুৎ কেন্দ্র আছে, হ্যাঁ, যেমন অনেক গ্যাস প্লান্ট আছে কিন্তু গ্যাস নাই, আপনাকে সেখানে FSRU আমাদের দুটো। আর এই জিনিসগুলো কিন্তু একই গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন যে যারা বিদ্যুৎ করছে তারাও গ্যাস আনছে, তারাই সব কিছু করছে, মানে সব কিছু হচ্ছে একটা একচেটিয়া। FSRU অবশ্যই আমার মনে হয় এটা জাতীয় মালিকানা হওয়া উচিত, এটা ব্যক্তি মালিকানা হওয়া উচিত না। শর্ত হচ্ছে যে আমাকে দুর্নীতি আগে দমন করতে হবে, সেটা দেশি আর বিদেশি বা সরকারি বেসরকারি ম্যাটার করে না, দুর্নীতি ওটা মাস্ট। তারপরে হচ্ছে আপনার FSRU গুলো কোনো কোম্পানির হাতে থাকলে সে তার এটা খেলা শুরু করে। সে আপনাকে গ্যাস আনতে হবে FSRU পর্যন্ত, যেখান থেকে আপনার অফশোর গ্যাসটা যেখানে আসে, এখানে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা আনতে পারছি না কারণ ক্যাপাসিটি নাই। একটা FSRU লাগাতে নাকি আমাকে বলেছে 1 বছর থেকে 18 মাস লাগে। তো আমরা প্ল্যান করছি না কেন? আমাদের অনেকগুলো FSRU দরকার, এবং এটা কোনো এক লোকের নিয়ন্ত্রণে থাকা উচিত না। এটা হচ্ছে মার্কেট কম্পিটিশনের প্রথম নিয়ম, আপনি কোনোভাবে মনোপলি হতে দেবেন না। তারপরে আপনার কয়লার যে ইগুলা বন্দরগুলো, এটাতে ড্রাফট নাই, কয়লা আসতে পারছে না, এগুলো আমাদের সমাধান করতে হবে। এগুলো তো করতেই হবে। আপনি আগে আরো বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে আপনার যে আসতে পারছে না জ্বালানি, ওটা সমাধান করা, মানে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর মেইনটেনেন্স কে এগুলো করলে আপনার উনি যেটা বললেন যে আমাদের কিন্তু অলরেডি ক্যাপাসিটি 50% পড়ে আছে খালি। তারপরে আমার বক্তব্য হবে যে আমাদেরকে খুব সিরিয়াসলি গ্রিন টেকনোলজি, সেটা সৌর হোক, বাতাসজনিত হোক, হ্যাঁ, আমাকে ওই সব জায়গায় যেতে হবে, কারণ এটা হচ্ছে ভবিষ্যৎ। এবং আপনি এটার আরেকটা কারণ আছে, আপনি যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হবেন, আপনার যারা বায়ার তারা জানতে চাবে আপনি কতটা গ্রিন টেকনোলজি ব্যবহার করছেন। আপনি কোল দিয়ে উৎপাদন করলে আপনার ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষতি হতে পারে। সো এখন আপনার সার্টিফিকেট লাগবে যে আমি কতটা গ্রিন টেকনোলজি ব্যবহার করছি। পাশ্চাত্যের দেশ করুক না করুক, এটা আমাদের উপরে তারা চাপাবে, ঠিক আছে? তো আমাদের সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আমার সৌর বিদ্যুতের যেটা পার্সেন্টেজ আমাকে বাড়াইতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনার একটা মাস্টার প্ল্যান দরকার, এবং মাস্টার প্ল্যান থাকলেও কোনো লাভ নাই যদি দুর্নীতি হয়। আপনার দুর্নীতিটাকে আগে দমন করতে হবে। আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড বা 1 মিনিটে। দেখেন যে সৌর বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেই পাওয়ার প্ল্যান্টগুলো সাধারণত এত মেগাওয়াটের আপনার বড় পাওয়ার প্ল্যান্টগুলো হয় না। সাধারণত আপনার 40-50 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টগুলো হয় সৌর বিদ্যুতের। কারণ 1 মেগাওয়াট তৈরি করতে আপনার আমাদেরকে 3 acres ওয়াইজ আপনার 10 বিঘা জমির প্রয়োজন, এবং জমি আমাদের সংকট, এবং ওয়েদার ওয়াইজও কিছুটা আমাদের একটা সিজনে আমাদের সৌর বিদ্যুৎ আমরা কম পাই। কিন্তু আমাদেরকে ওই যেহেতু ক্যাপাসিটি চার্জ আমাকে তাকে পে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যেই আপনার পাওয়ার প্ল্যান্ট ওনাররা, সোলার পাওয়ার প্ল্যান্ট ওনাররা এনার্জির, তারা যে মেটেরিয়ালগুলো নিয়ে আসছেন সোলার পাওয়ার ইয়েগুলা সেলগুলা, সেই সোলার সেলগুলা লো কোয়ালিটি বিকজ অফ চিপ, এবং এদের লংজিভিটি ডিকে উইদিন 5 to 7 years। আফটার 10 years এই সোলার পাওয়ারের কোনো পাওয়ার দিতে পারবে না। কিন্তু আমাদেরকে ওই যে কন্ট্রাক্ট অনুযায়ী আমাদেরকে তাদেরকে পেমেন্ট করে যেতে হবে। তো যার ফলে আপনার এই সোলার যে আপনার পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই সোলার পাওয়ার প্ল্যান্টগুলোর একটা বড় ধরনের আরেকটা দুর্নীতি ওখানে। তো আমি যেই টেকনোলজি আমি বলছি আপনাকে, সেই টেকনোলজি যে আপনি যে পরিমাণ পাওয়ার, সোলার পাওয়ার প্ল্যান্টই হোক, আপনার গ্যাস টারবাইন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টই হোক, কয়লা ভিত্তিকই হোক, বা আদানিই হোক, বা আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক, যে যত পাওয়ার দিবে আমাকে ন্যাশনাল গ্রিড লাইনে, আমাদের ন্যাশনাল গ্রিড লাইনে 4টা ট্রান্সমিশন লাইন, 400 কিলোভোল্ট, 230 কিলোভোল্ট, 130 কিলোভোল্ট এবং 132, এবং এই 3টা আপনার মেজর ট্রান্সমিশন লাইন,
এই ট্রান্সমিশন লাইনে যে যত পাওয়ার আমাকে সেই ন্যাশনাল গ্রিড লাইনে দিবে সে অনুযায়ী সে payment পাবে Right. এবং তার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি ধরার জন্য যে টেকনোলজি আছে, আই হ্যাভ দ্যাট। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ।